সত্যজিৎ রায়। সালটা 1921, তারিখটা 2রা মে। জন্মেছিলেন কলকাতায়। বাবা সুকুমার রায়, মাতা সুপ্রভা রায়। তার বাবাকে নিয়ে তিনি কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছেন যে আমি আমার বাবাকে চিনেছি তার কিছু লেখা, কিছু ছবি এবং আত্মীয় স্বজনের কথা থেকে। মাত্র 3 বছর বয়সে সত্যজিৎ রায় তার বাবাকে তিনি হারান এবং বাবার মৃত্যুর পরে তার মা সংসারের হাল ধরেন। তার স্কুল জীবন কাটে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে এবং ইকোনমিক্স নিয়ে ব্যাচেলার্স পাশ করেন প্রেসিডেন্সি কলেজ থেকে, যদিও তার ভালো লাগা ছিল ফাইন আর্টস। নিজ ইচ্ছায় এবং মাতৃ ইচ্ছায় তিনি শান্তিনিকেতনে আসেন, কলাভবনে পড়াশোনা করেন 2 বছর। স্বয়ং বিনোদ বিহারী মুখোপাধ্যায় ছিলেন তার অধ্যাপক। তিনি পড়াশোনা করেছিলেন গ্রাফিক আর্ট নিয়ে। পরবর্তীকালে তার কর্মজীবন শুরু হয় একজন ইলাস্ট্রেটর রূপে এবং একজন জুনিয়র ভিজুয়ালাইজার রূপেও। তিনি ছিলেন ডিজে কেইমারের একজন জুনিয়র ভিজুয়ালাইজার। তিনি একটি ব্রিটিশ অ্যাডভার্টাইজিং এজেন্সিতে মাত্র 80 টাকা মাসিক মাইনেতে চাকরি করতেন। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা হচ্ছে পথের পাঁচালী 1955, যার জন্য তিনি 11টি ইন্টারন্যাশনাল প্রাইজেস জিতেছিলেন এবং তার সাথে সাথে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড 1955 সালে তিনি জিতেছিলেন কেনস ফিল্ম ফেস্টিভ্যালে। তার তৈরি কিছু বিশেষ চরিত্র হচ্ছে ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, লালমোহন গাঙ্গুলি। তিনি তার জীবৎকালে বিশেষ কিছু পুরস্কারে ভূষিত হন, তার মধ্যে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, দেশোত্তম, দাদা সাহেব ফালকে, গোল্ডেন লায়ন অনারারি অ্যাওয়ার্ড, অনারারি একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার তিনি জিতেছিলেন। তার মৃত্যু হয় 1992 সালের 23 এপ্রিল। সত্যজিৎ রায় তার যখন ছোট ছিলাম গ্রন্থে লিখছেন, এক সকালে মার সঙ্গে গেলাম উত্তরায়ণে। খাতাটা দিতে রবীন্দ্রনাথ বললেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। কথা মতো গেলাম পরের দিন। টেবিলের উপর চিঠিপত্র, খাতা, বইয়ের ডাঁই, তার পিছনে বসে আছে রবীন্দ্রনাথ। আর আমায় দেখেই আমার ছোট্ট বেগুনি খাতাটা খুঁজতে লেগেছেন সেই ভিড়ের মধ্যে। মিনিট তিনেক হাতড়ানোর পরে বেরোলো খাতাটা। সেটা আমায় দিয়ে মার দিকে চেয়ে বললেন, এটার মানেও আরেকটু বড় হলে বুঝবে। খাতা খুলে পড়ে দেখি 8 লাইনের কবিতা, যেটা আজ অনেকেরই জানা। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। 7ই পৌষ 1336। সেইবার আরও লিখছেন সত্যজিৎ রায় যে রবীন্দ্রনাথ কিভাবে জুজুৎসু অর্থাৎ যাকে আমরা জুডোর নামে এখন জানি তা নিয়ে আসছেন শান্তিনিকেতনের। মনে করছেন যে শেখানো উচিত আশ্রমের যারা তাদের। আমার মনে হয় এই বোধহয় সত্যজিতের রবীন্দ্রনাথের সাথে এক গাঁটছড়া বাঁধার মুহূর্ত, এবং সেটা রয়েই গেছে। আমার মনে হয় বারবার করে নিজেকে চেনার জন্য বোধহয় সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের কাছে ফিরে গিয়েছেন, নিজের বয়ানকে। সাহিত্যধর্মী ছবি সত্যজিতের অনেক, কিন্তু রবীন্দ্রনাথকে একরকম করে সেলুলয়েডে যে উনি ট্রান্সলেট করছেন, সেটা আমার মনে হয় যে রবীন্দ্রনাথের প্রতিগ্রহণের যে ইতিহাস ভারতীয় সাহিত্যে, ভারতীয় দর্শকের মননে এবং ভারতের বাইরেও, সেটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সত্যজিৎ রায়ের। আমার তাই মনে হয়
নিজে যখন রবীন্দ্রনাথকে নিয়ে তথ্যচিত্র তৈরি করতে গিয়েছেন, সেই আমাদের পরিচিত কণ্ঠস্বর যখন সেই তথ্যচিত্রে আমরা শুনতে পাই, আমার মনে হয় যে এটা বোধহয় এক ধরনের রবীন্দ্র জীবন, রবীন্দ্র যে চর্চা, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান। ঠিক রবীন্দ্রনাথ যেরকম বঙ্কিমের জন্য লিখেছিলেন অবিচুয়ারি, আমার মনে হয় সত্যজিৎ রায় যখন তার তথ্যচিত্রে বলে ওঠেন, On 7th August 1941, in the city of Calcutta, a man died. His mortal remains perished on the funeral pyre. But he left behind him a heritage which no fire could consume. It is a heritage of words and music and poetry, of ideas and of ideals. And it has the power to move us, to inspire us today and in the days to come. We who owe him so much salute his memory. আমার মনে হয় সত্যজিৎ তো সেলুলয়েডে গল্প লেখেন, কিন্তু বারবার করে মনে হয়েছে যে এই গল্পগুলি কাদের জন্য? শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বাঙালি, ভারতীয়, নাকি বিশ্ব মানবের? তিনি এক ধরনের সামাজিক রূপকথার জন্ম দিয়েছেন। উপাদান কিন্তু এসেছে সেই ভারতীয় সাহিত্য থেকে। মিথ্যে অস্ত্রশস্ত্র নিয়ে হাল্লা রাজার সেনারা প্রাণ হারাচ্ছেন, এই রূপকথা আমাদের সময়ের। মগজ ধোলাইয়ের যন্ত্র মহল্লায় মহল্লায়, এই বাস্তবকে সাহিত্যে ও শিল্পের বাস্তববাদী আখ্যানের মাধ্যমে ধরা হয়তো নাও যেতে পারে। তাই হয়তো পরাবাস্তব থেকে জাদু বাস্তব, এই সব কিছুকেই একরকম করে টেকনিক হিসেবে, মেথড হিসেবে ব্যবহার করছেন। সমালোচনা ও পরবর্তী মূল্যায়নে সত্যজিৎ রায় বেঁচে আছেন, বেঁচে থাকবেন, কালান্তর থেকে যুগান্তর, যাকে বলে একাই 100। আগেই বললাম সত্যজিৎ চিত্রকর, ক্যানভাস হোক বা সেলুলয়েড। বেড়ে ওঠার ওই যে শান্তিনিকেতন এবং শান্তিনিকেতনকে নিয়ে গড়ে ওঠার যে শিল্পচর্চা, আমার মনে হয় তার চিরস্থায়ী প্রভাব সত্যজিৎ রায়ের শিল্প ভাবনায়। শহর থেকে খোয়াইয়ে এসে বালক রবীন্দ্রনাথ রঙিন নুড়ি কুড়িয়ে চমকিত আলোকিত হয়েছিলেন। সত্যজিতের অপু হয়তো সেই চোখ দিয়েই আধুনিকতার জনযানকে তার কাশবনের আড়াল থেকে দেখতে পেয়েছিল। নাগরিক সভ্যতা এই ফর্মগুলোতে একরকম করে হয়তো আমাদের বিস্মিত করেছে, যে ফর্মটা নিয়ে হয়তো সত্যজিৎ কাজ করতে চাইছিলেন। আমার মনে হয় যে বাংলা সাহিত্যের যে সব চরিত্র কাল্পনিকেরা ভিড় করে আছেন আমাদের মনের ভেতরে, সত্যজিৎ একরকম করে আনফোল্ড করেছেন তাদের তাঁর সেলুলয়েডের ফ্রেম জুড়ে। পথের পাঁচালী 1955, অপরাজিত 1956, পরশপাথর 1958, জলসাঘর 1958, অপুর সংসার 1959, দেবী 1960, তিন কন্যা 1961, কাঞ্চনজঙ্ঘা 1962, অভিযান 1962, মহানগর 1963, চারুলতা 1964, কাপুরুষ ও মহাপুরুষ 1965, নায়ক 1966, চিড়িয়াখানা 1967, গুপি গাইন বাঘা বাইন 1969, অরণ্যের দিনরাত্রি 1970, প্রতিদ্বন্দ্বী 1970, সীমাবদ্ধ 1971, অশনি সংকেত 1973, সোনার কেল্লা 1974, জন অরণ্য 1976, শতরঞ্জ কি খিলাড়ি 1978, জয় বাবা ফেলুনাথ 1979,
হীরক রাজার দেশে 1980, ঘরে বাইরে 1984, গণশত্রু 1990, যেটা কলকাতায় রিলিজ করেছিল, শাখা প্রশাখা 1993, এছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্যচিত্র, যার মধ্যে যার উল্লেখ আগে করেছি। রবীন্দ্রনাথকে নিয়ে আহ, তার হয়তো মনে হয়েছিল যে নিজের সময়কে বুঝতে গেলে, আহ, বিশ্বকে বুঝতে গেলে হয়তো একরকম করে রবীন্দ্রনাথকে পড়তে হবে, এবং সেই পড়াটা সেলুলয়েডের মাধ্যমে। আমার মনে হয় এই রবীন্দ্রনাথের কে নিয়ে, রবীন্দ্রনাথের গল্প নিয়ে, রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে যে সত্যজিতের সেলুলয়েডের যে যাত্রা, সেটা হয়তো যাকে আমরা বলি রিডিং অফ আ পার্টিকুলার টেক্সট, আরেকটি টেক্সটের জন্ম হচ্ছে, যেটা বারবার করে রিসেপশন বা প্রতিগ্রহণ বলি আমরা। তার জন্য অবশ্য ভৎসনাও মিলেছে। মূলের প্রতি তার আনুগত্যের অভাব, সময়ের সাথে সাথে রবীন্দ্রনাথের টেক্সটকে যে ভিন্ন পাঠে, ভিন্ন পরিবেশনায় আরও নিজের সময়কে বোঝার জন্য একরকম করে তার পোয়েটিক জাস্টিস দরকার, সেটা হয়তো সত্যজিৎ একরকম করে বুঝেছিলেন। এবার মনে হবে যে সাহিত্য ও চলচ্চিত্রের হয়তো একটা মেলবন্ধন ঘটাচ্ছেন সত্যজিৎ। আমার অত্যন্ত প্রিয় যে কাজগুলি, তার মধ্যে চারুলতা, তিন কন্যা এবং ঘরে বাইরে, আমার মনে হয়েছে কোথাও সময়, স্থানিক, এই যে আলোচনাগুলো আমরা সাহিত্যের ক্ষেত্রে করি, সত্যজিৎ রায় একরকম করে আমার মনে হয় যে সেই বয়ানে ভেতরে প্রবেশ করছিলেন। ঘরে বাইরের বিমলা, তাকে যে 1984-তে পড়তে গেলে তার সময় দাঁড়িয়ে পড়া প্রয়োজন, তাতে যতই মিলুক ভৎসনা, সেই স্পর্ধা সত্যজিৎ রায় দেখিয়েছেন। এ কারণ হচ্ছে যে চরিত্ররা তো তাদের আঙ্গিক, তাদের বাচিক সব কিছু নিয়ে এসে হাজির হচ্ছে। সাহিত্যের সংলাপ, লিখিত বয়ান এবং সেলুলয়েডে তার আবহ নির্মাণ ইত্যাদি সব কিছু নিয়ে যে রস সঞ্চার, সেটা সম্পর্কে সত্যজিৎ এতটাই ওয়াকিবহল যে যা হয়তো একরকম করে রবীন্দ্রনাথ করতে পেরেছিলেন, ডেসপাইট অল দ্য সেন্সরশিপ সাহিত্যে, সেলুলয়েড কতটা প্রতিস্পর্ধী, কতটা প্রতিস্পর্ধী, বা তার বলার ধরনে কতটা দেখানো যায়, কতটা বলা যায়, এ তো সত্যজিৎ রায়কে ভাবতে হয়েছিল। তিন কন্যার অপেক্ষা, প্রতীক্ষা এবং তাদের নিজেদের নিবেদন, আর বিমলার নিজেকে তুলে ধরা, প্রকাশ করা, বা নারী দেহের যে, নারীর মননের যে একান্ত ব্যক্তিগত, যা কিনা আবার ভীষণভাবে রাজনৈতিকও, তাকে তুলে ধরতে গেলে যে টেকনিকের প্রয়োজন, যে আলো আঁধারির প্রয়োজন, যে সংলাপ নির্মাণের প্রয়োজন, যে আবহাওয়ার প্রয়োজন, এই সবটুকু নিয়ে বলা যায় যে সত্যজিৎ পর্দায় গড়ে তুলছেন তার চরিত্রদের। সুতরাং মৃন্ময়ী থেকে বিমলাও আমার মনে হয় যে একটা জার্নি, একটা সময় বদলের গল্প। সাহিত্য এবং সেন্সরশিপের যে চির সম্পর্ক, দুঃসম্পর্ক বলা যায় আর কি, ভয়ঙ্কর সম্পর্ক, যেটা বারবার করে মানুষকে পিছিয়ে আসতে বলে, মানুষের স্পর্ধাকে একরকম করে চ্যালেঞ্জ করে। সত্যজিৎ রায় বোধহয় কোথাও গিয়ে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং সেই মতন এগিয়েও গিয়েছেন। তাই এই সময় দাঁড়িয়ে আমরা যখন বারবার করে সেন্সরশিপের কথা ভাবি, যখন অধিকারের কথা আমরা বলি, যখন আমরা
স্পর্ধার কথা বলি, আমরা যখন সমাজের কি করা যায় আর কি করা যায় না এইসব নিয়ে ভাবি, সত্যজিৎ রায় বোধহয় ঠিক রবীন্দ্রনাথের মতো একজন যে প্রতিস্পর্ধী মানুষ, তার যে সাহিত্য রচনা সেগুলি কি ঠিক সময় উপযোগী পাঠ বলতে আমরা যা বুঝি তা হয়তো তার এই সেলুলয়েডের রূপদানের মাধ্যমে করছিলেন। তার কারণ আমার মনে হয় যে এই কারণেই এই প্রসঙ্গ আমার আজকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে রবীন্দ্রনাথ হয়তো ভারতীয় সাহিত্যকে যে দরবারে পৌঁছে দিয়েছিলেন, সত্যজিৎ রায়কে আমি যেন মনে করি যে সেই লিনিয়েজের একজন, অ্যান এক্সটেনশন অফ দ্যাট, যিনি হয়তো সেটাকে পৌঁছে দিয়েছিলেন আবার তার সেলুলয়েডের মাধ্যমে বিশ্ব দরবারে। আসলে আমরা যাকে বলি ইনহেরিটেড ট্রেডিশন, রবীন্দ্রনাথ তার থিম, তার বর্গ, তার ইতিহাস চেতনা দিয়ে আসলে তো সব রকমভাবে আমাদের ওই ঝুলি ভরে রেখেছেন। সেটাকে কি করে ব্যবহার করব আমরা, বা ব্যবহার করতে পারি আমরা, তার একজন গুরুত্বপূর্ণ যুগপুরুষ হচ্ছেন সত্যজিৎ রায়, যিনি ওই আবার একাই ১০০, যিনি প্রায় তার নিজস্ব একটা যে ট্রেডিশন আছে, তার নিজের বাড়ির যে ট্রেডিশন, যার কথা উনি বারবার করে তার ছোটবেলার স্মৃতিতে বলেন, এই যে হয়ে ওঠা, বেড়ে ওঠা, এই সব কিছু নিয়ে যে একটা চোখ তৈরি হয়, সেই চোখটা দিয়ে বোধহয় উনি একরকম করে অপুর জগৎ তৈরি করেছিলেন, বিমলার জগৎ তৈরি করেছিলেন, চারুলতার জগৎটা তৈরি করেছিলেন, ওই অন্ধর থেকে বাহিরকে দেখা এবং কোথাও গিয়ে একটা ধরনের যে আমাদের আহ, একটা শিক্ষা, নারী শিক্ষা, আহ, তার উদ্দেশ্য, এবং এই যে ভদ্রমহিলা তৈরি হচ্ছেন তাদের যে একটা জগৎ, যেটা রবীন্দ্রনাথ করে হয়তো বারবার করে দেখেছেন, সেটাকে একরকম করেই আমাদের চোখের সামনে নিয়ে আসা, সেটা ওই আবার ফিল্মের টেকনিক দিয়ে, কেন জানি না মনে হয় যে একটা সময়ের পাঠ। তাই যেমন রবীন্দ্রনাথ আমাদের সমসাময়িক, সত্যজিৎও তাই।